এই কথা কি শোনা যাচ্ছে? হুম। জি স্যার শোনা যাচ্ছে, কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন হ্যাঁ, এখন দেখছো? হ্যাঁ এখন দেখতেছি। ওকে। যত জটিল ডিজাইন আছে সবগুলো ডিজাইন মূলত ইলাস্ট্রেটরে করা হয়। ইলাস্ট্রেটরে মানে খুব রিচ একটা সফটওয়্যার। তো এখন আমরা একটু ইলাস্ট্রেটর দেখার চেষ্টা করবো যতটুকু পারা যায়। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে? সফটওয়্যার ওপেন হোক। কেউ যদি শুধু ইলাস্ট্রেটরের কাজগুলো যদি শিখে, ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটা সফটওয়্যার জানলেও সে খুব ভালো একটা ক্যারিয়ার তৈরি করতে পারে। এটা দেখুন লাগছে কেন? স্যার হ্যাঁ বলো। গ্রাফিক ডিজাইনের শিখে কি ফ্রিল্যান্সিং করা সম্ভব না স্যার? 1000% সম্ভব। এটা দিয়ে মানুষ কত টাকা ইনকাম করতেছে তার ঠিক নাই। স্যার আমি তো ইলাস্ট্রেটর আর ফটোশপের কাজ পারি, কিন্তু ফ্রিল্যান্সিং এর কোনো খবরই জানি না। কি বলছি ইলাস্ট্রেটর আর ফটোশপের কাজ জানি, কিন্তু ফ্রিল্যান্সিং কিভাবে কেমনে কি করে আমি এটা এখনো কিছুই ফ্রিল্যান্সিং মানে হলো তোমার বন্ধু বললো এই দোস্ত তুই একটা আমার লোগো বানাই দে, এটা একটা ফ্রিল্যান্সিং। একটা কোম্পানি বললো তুমি আমাকে একটা ব্যানার বানাই দাও, তোমাকে 500 টাকা দিবে, 1000 টাকা দিবে, এটা ফ্রিল্যান্সিং। বুঝা গেছে? সেটাই তো খুলতে পার, মানে কিভাবে কি করে এটাই জানি না। এটা এটা হচ্ছে তুমি যে কাজ জানো এটা তোমার মানুষকে জানাতে হবে। তো মানুষকে জানানোর জন্য কি করতে হবে? একটু মার্কেটিং করতে হবে। মার্কেটিং মানে কি? মানে বলে দিতে হবে আর কি। তোমার ফেসবুকের মধ্যে একটা ব্যানার দিয়ে দিলা, মানে ব্যানার বানিয়ে দিয়ে দিলা আমার একটা ফার্স্ট প্রজেক্ট, হ্যাঁ, তারপর এইভাবে ওইটা দেখে মানুষ তোমাকে ওখান থেকে একটা অর্ডার আসলো। তারপর অনলাইনে অনেকগুলো মার্কেট প্লেস আছে, ফাইবার আছে, আপওয়ার্ক আছে, ওখানে জব পোস্ট হয়, ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, ফটো রিসাইজিং, ওখানে তুমি পোস্ট করলা, পোস্ট করার পর বিট করলা, বিট করার পর তুমি বললা যে হ্যাঁ আমি এটা পারবো, এরকম আর কি। তুমি যে কাজটা জানো এটা তো মার্কেটিং করতে হবে। এই যে দেখো না, এটা তো সামান্য কাজ। বক্তারাও কি পরিমাণ মার্কেটিং করতেছে এখন, যারা ওয়াজ করে প্রফেশন, মানে এরাও কি পরিমাণ মার্কেটিং করতেছে এখন। কথা কি বুঝছো? জি স্যার বুঝতে পারছি। মানে এটা হচ্ছে, স্যার হ্যাঁ বলো। উদাহরণস্বরূপ বলি, ওই দিন আমার এক ওই বক্তা হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে, ফোন নাম্বার দিছে, কেমন আছে জিজ্ঞাসা করতেছে। পরে আমি বলছি ভালো আছি। পরে আমাকে বলতেছে মুহতারাম, বলতেছে আমাকে মাঝে মধ্যে একটা ওয়াজের দাওয়াত দিন, বলতে আমি আপনাকে দিব। আমি আর রিপ্লাই দিই নাই, আসতে আসতে শেষ। এটা স্বাভাবিক, এটাই আসলে, এটা কিছু করার নাই। হ্যাঁ, ওনার সাথে কখনো দেখা হয়নি, আমি চিনিও না। মানে এভাবে আস্তে আস্তে এভাবে হয় আর কি। আসলে সেটাই সিস্টেম, মনে করো এটা আসলে লজ্জারও কিছু নাই, মানে এটা খারাপ কিছু না। মনে করো হ্যাঁ এরকমই। সাপোজ আমি বলি ইব্রাহিম, তুমি যখন ওয়াজ করতে যাও, ফার্স্ট অফ অল তোমাকে একটা ফ্লোর পেতে হবে। ফ্লোর মানে এটা তো মানুষ তো বলতে হবে আমি যে জানি, এটা একটা লেকচার দিতে হবে না। মনে করো তুমি মসজিদে একটা খুতবা দিলা, খুতবার পূর্বে একটা ওয়াজ করলা, ওয়াজটা মানে একটা ভিডিও করে ছেড়ে দিলা, মানুষ জানলো, হ্যাঁ, জানার পর সে বুঝলো না আসলে ছেলেটা খুব ভালো লেকচার দেয়, ক্রিয়েটিভ। এগুলো তো মানুষকে জানাতে হবে। আসলে এটা খারাপ কিছু না, এটা খারাপ কিছু না। মনে একে করো অপরের সহযোগিতার জন্য লাগে, উপরে উঠতে হলে। হ্যাঁ, এটা তো অবশ্যই লাগবে। এটা আমি যদি এটা মনে করো তুমি আমাকে করবা, তুমি আরেকজনকে করবা, আমি আরেকজনকে করবো, এভাবেই তো আছে। এটা খারাপের কিছু না। এটা দিয়েই প্রচার, মনে করো একটা মেধার প্রচার হবে। তুমি যে একটা মেধাবী, এটাকে যদি আমি চেপে ধরলে তো হবে না, তোমাকে ধরতে না দিলে হবে না, তোমাকে পাবলিশ করতে হবে। আমার একটা যে মেধা আছে এটা সবার কাছে ছড়াতে হবে, সবাইকে পৌঁছাইতে হবে। সাপোজ তুমি একটা ছোট্ট একটা লেকচার বানালা, হ্যাঁ, লেকচার বানালা, এটা ইউটিউবে দিলা, ফেসবুকে দিলা, মানুষ জানলো, তোমার মেধাটার প্রচার হলো, তোমার ভালো কাজের প্রচার হলো। যে শুনবে তারও স্বভাব হবে, যে পাবলিসিটি করছে তার সবারই স্বভাব হবে। বুঝো নাই? সর্বশেষ সমগ্র দেশ জাতির সবার কল্যাণ। এটা খারাপ কিছু না।
তারপর এই যে গ্রাফিক ডিজাইন, তুমি একটা ইসলামিক একটা আর্ট করলা, মানে ইসলামিক একটা ডিজাইন করলা, একটা সাপোজ একটা কোরআন আয়াতের, মানে যেগুলো সচরাচর মানুষ সবসময় মানুষ যেগুলো পালন করে, সাপোজ 5 ওয়াক্ত নামাজ, তুমি একটা সুন্দর করে একটা ডিজাইন করে পোস্ট করে দিয়ে দিলা, এটা আমার নিজের একটা প্রজেক্ট ছিল। এরকম তুমি বলতে পারো এরকম আরো সুন্দর ডিজাইনের জন্য আমার সাথে যোগাযোগ করো। এটা খারাপ কিছু না। তুমি তো আসলে একে মানে সিট করে টাকা নিচ্ছ না, তুমি শ্রম দিয়ে টাকা নিবা। এটা তো 100% হালাল জিনিস। বুঝো নাই? হুম? এবার হুজুরকে টাকা দিতে হবে, আর এটা খারাপ কাজ নয়, এটা ভালো কাজ। মনে করো সে একটা লেকচার তৈরি করবে, হ্যাঁ, লেকচার তৈরি করার জন্য তাকে সময় দিতে হবে না? এই কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। মনে করো আমরা আমাদের মধ্যে একটা জাতির মধ্যে একটা ভুল ধারণা আছে। ভুল ধারণা হচ্ছে হুজুররা ওয়াজের বিনিময়ে টাকা, যদি আমি হুজুর না বা হুজুর বা ওয়াজ করি না এরকম, তো কলেজ ইউনিভার্সিটি তো একটা হুজুর সাপোজ একটা খুতবা দিবে, খুতবার পরে সে একটা লেকচার দিবে, ওই লেকচারটা রেডি করতে তার সময় লাগবে না? একটা স্টাডি করে রেডি করতে হবে না? রেডি করতে হবে। তো সে যদি সে আর কোনো কিছু কাজ করে না, তো আমি যদি এখানে তাকে একটা সম্মানী না দিলে তার পরিবার সে কিভাবে চলবে? কিভাবে সে গাড়ি নিয়ে ওই ওয়াজ করার জন্য যাবে? আসলে হাদিয়া সম্মান এগুলো মানুষকে দিতে হবে, কারণ তার ঘর সংসার পরিবার পরিজন আছে, তাই না? জি বোঝা স্যার। গেছে? হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। এটা খারাপ কিছু না। এটা এগুলো নিয়ে অনেক বক্তার সুন্দর সুন্দর লেকচার আছে, কাজী ইব্রাহিমের লেকচার আছে, অনেক আছে এগুলো। এই জন্য আসলে প্রচার করতে হবে, পাবলিশ করতে হবে, মানে লজিক্যাল ওয়েতে, লিগ্যাল ওয়েতে, মানে খারাপ উদ্দেশ্য না, ভালো উদ্দেশ্যে তুমি পাবলিসিটি করবে, দেখবে তোমার কাজ হয়ে যাবে। এখন তো আসলে প্রফেশন তো খুব সহজ। তারপর লিঙ্কডইন এর মধ্যে সবাই একটা প্রোফাইল তৈরি করবে, ফেসবুকে প্রোফাইল তৈরি করবে, এগুলো দরকার আছে। তারপর ওখানে অনলাইন লেখালেখি করবা ভালো ভালো। তারপর হচ্ছে তুমি একটা ভিডিও বানাবা এখন থেকেই, এগুলো মানুষের নজরে আসবে, এভাবেই কিন্তু মানুষ উপরের দিকে চলে যায়। না হয় আমি যদি ঘরের মধ্যে বসে থাকলে আমার কেউ চিনবে? কেউ তো আমাকে চিনবে না। মানে এখানে কিছু কথাবার্তা আছে আর কি, রিজিকের মালিক আল্লাহ, হ্যাঁ ঠিক আছে, সেটা এটা হচ্ছে আমি যদি পরীক্ষা দিই দেন আল্লাহ, রেজাল্ট দেওয়ার দায়িত্ব হলো আল্লাহ। আমি ভালো মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষা অ্যাটেন্ড করার এটা দায়িত্ব আমার, এটার বদৌলতে ভালো রেজাল্ট দায়িত্ব দেওয়ার দায়িত্ব হলো আল্লাহ, ভালো সফলতা দেওয়ার দায়িত্ব হলো আল্লাহ। কিন্তু আমি কিছুই করলাম না, যুদ্ধের মাঠেই গেলাম না, যুদ্ধে তো জয় বিজয়ের প্রশ্নই আসে। এজন্য আমাকে ভালো কোয়ালিফাইড হয়ে কিন্তু সামনে যেতে হবে, চেষ্টা চালিয়ে দিতে হবে, দেখো তোমার রিজিকের ব্যবস্থা হয়ে যাচ্ছে। তোমার যার যত যোগ্যতা তার তত রিজিক। এটা কি মানো? হ্যাঁ, জি স্যার। মানে যার যত যোগ্যতা তার তত রিজিক, ইনকাম। মানে যে যত পরিশ্রম করবে আর কি, বিষয়টা কিন্তু এরকম। কেউ পৃথিবীতে দেখাইতে পারবে না সে শুধু 8 ঘন্টা রেগুলার ঘুমাইছে, খাওয়া দাওয়ার পর আরো 2 ঘন্টা 10-12 ঘন্টা ঘুমাই, কিন্তু সে কিছু করতে পারে। যারা করছে সব পরিশ্রমের কারণে করছে। ওকে, আরো মজার কথা হচ্ছে তোমাদের ইলাস্ট্রেটর, তুমি কোন একটা কাজ করতে যাচ্ছ, এই রিলেটেড হাজার হাজার জিনিস অনলাইনে আছে। যেমন আমরা ইলাস্ট্রেটর নিয়ে কাজ করতেছি, আজকে ইলাস্ট্রেটর ওপেন করলাম, এখানে ইউজ অনেকগুলো রুলস মানে টুলস আছে আর কি। হ্যাঁ, আমি এগুলো একটা একটা বলি, ঠিক আছে? এখানে দেখো, ফার্স্ট অফ অল আমার এটা হচ্ছে ডকুমেন্টস। আমি কি করলাম, এখানে নিউ থেকে এখানে কিছু টেমপ্লেটও আছে, নিউ আছে, ওপেন মানে এক্সিস্টিং ফাইল ওপেন করব, ক্লোজ, সেভ এস, এগুলো তো আমরা জানি। সেভ, সিলেক্টেড, স্লাইস, প্লেস, এক্সপোর্ট। এটা আমরা এক্সপোর্টটা হলো মনে করো সাধারণত অ্যাডোবি ইলাস্ট্রেটর ডকুমেন্টগুলো .ai ফাইল হয়। তো এটাকে আমি ইমেজ ফাইল এক্সপোর্ট করব। সাপোজ এটা হলো আমার একটা ইমেজ এআই ফাইল, এটাকে আমি একটা ইমেজ ফাইল এক্সপোর্ট করব। এজন্য এই এক্সপোর্টে আসলে এখান থেকে আমি সিলেক্ট করে দেব কি টাইপের এক্সপোর্ট করতে যাচ্ছে, এটা কি জেপিজি হবে, পিএনজি হবে, মানে এগুলো হলো একটা ফাইল ফরম্যাট।
ওই ফরম্যাটে সে এক্সপোর্ট হয়ে যাবে এআই ফাইল থেকে। সাধারণত অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইলগুলো থাকে কিভাবে তুমি দেখো .ai নামে সেভ এস দিলে .ai অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল। কিন্তু আমার লাগবে হচ্ছে কি ডিজাইনটা জেপিজি ফাইল অথবা পিএনজি ফাইল। সেক্ষেত্রে আমি কি করব এক্সপোর্ট করব। কি করব হ্যাঁ এক্সপোর্ট স্যার। এক্সপোর্ট করব। তো এখন এগুলো হলো সিলেকশন টুল। এগুলো হলো কি সিলেকশন। এটা হলো সিলেকশন টুল, এটা হলো ডাইরেক্ট সিলেকশন। তারপর এটা হচ্ছে মানে এগুলো এক প্রকার মানে বাউন্ডারি সিলেকশন আর কি লুসু বলে। তারপর এটা হচ্ছে টাইপিং এর জন্য টেক্সট। আমি যদি লেখালেখি করি বিভিন্ন অ্যাঙ্গেলে এটা হলো টাইপ টুল। তারপর এটাও কিন্তু এটা যদি এটা দিয়ে টাইপ করলে কিন্তু এখানে যে স্যাম্পলটা দেওয়া আছে ওই টাইপ হবে, আবার এটা দিলে অ্যাকচুয়ালি ওই টাইপ হবে। মানে এখানে কি স্যাম্পল দেখা যাচ্ছে না, তীর একটা অ্যারো দেখা যাচ্ছে নিচের দিকে। যেমন আমি এটা দিয়ে টাইপ করলে এখানে এটা দিয়ে যদি টাইপ করলে এটা কিন্তু এটা ফন্টটা অনেক ছোট। আমি কি করলাম সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ওই আগের মতো এই ফন্ট সিলেক্ট বড় করে দিলে হয়ে যাবে। ঠিক আছে। আবার এখানে আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে এটা তুমি টেনে টেনেও বড় করতে পারো। এটা হচ্ছে কি তুমি বিভিন্ন অ্যাঙ্গেলে বড় করবা। হ্যাঁ আমি অল্টার টি দিলে ফন্ট আসছে। আমি এখন সিলেক্ট করব, সিলেকশন টুল দিলে সিলেকশন হয়ে যাচ্ছে। আমি বাইরে সিলেক্ট করলাম ডিসিলেক্ট। আমি যদি সিলেকশন টুল ইউজ করি এই সিলেক্ট, এই যে এখানে ধরে আমি যদি উপরের দিকে টান দিলেও কিন্তু বড় হয়ে যাবে। এগুলো কিন্তু ফটোশপে নাই এই ফ্যাসিলিটিস, অন্যান্য সফটওয়্যারে নাই। এখানে আমি এভাবে টেনেও বড় করে ফেলতে পারি, টেনেও বড় করে ফেলতে পারি, টেনেও বড় করে ফেলতে পারি। এখানে বোঝা গেছে কথা? হ্যাঁ জি স্যার। তারপর হচ্ছে এখানে আমি যদি এখানে এটা হলো একটা পাথ বরাবর আমি যদি একটা তৈরি করি এখানে সাপোজ এটা হলো লাইন টুল। লাইন কিভাবে ড্র করে দেখো, লাইনের বিভিন্ন বিষয় আছে, যেমন লাইন সেগমেন্টার টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, তারপর হচ্ছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল, পোলার টুল। এগুলো লাইন দিয়ে লাইনের অনেক ফ্যাসিলিটি এখানে আছে। লাইনের অনেক ফ্যাসিলিটি হলো আমি একটা লাইন তৈরি করলাম, তাহলে অ্যারো কিভাবে তৈরি করব? হ্যাঁ অ্যারো তৈরি করার জন্য আমি জাস্ট কি করব, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে দেখো এখানে কোথায় আসলাম, স্ট্রোকে আসলাম। আমি এখানে স্ট্রোকের মধ্যে এখানে স্ট্রোকের কথা হচ্ছে আমি লাইনটা যদি মোটা করতে চাই আর একটু মোটা করবো, এই জন্য আমি এখানে ওয়েট বাড়া দিতে হবে। কি করতে হবে, এই ওয়েট যত বাড়াচ্ছি লাইনটা তত মোটা হচ্ছে না। হ্যাঁ এই কথা শুনছো? জি স্যার। আমি এখানে জি, স্যার। ওয়েট যত বাড়া দিচ্ছি লাইনটার ওয়েট তত বেড়ে যাচ্ছে। কি করব, এই যে স্ট্রোক আসবো, স্ট্রোকে এসে আমি জাস্ট ওয়েট বাড়াই দিব, কমাই দিব, তাহলে এটা বড় ছোট হয়ে যাবে। তারপর আমি কি করব, এটা কি ড্যাশ লাইন হবে? এই লাইনটাকে আমি একটা লাইনটাকে চাচ্ছি এটাকে ড্যাশ লাইন ডট ডট এইভাবে হবে, অথবা এটা সিম্বল কিরকম হবে
এখানে বিভিন্ন প্যাটার্ন আছে তারপর হচ্ছে আমি অ্যারো চাচ্ছি, এটাকে অ্যারো বানাই ফেলবো, এই যে অ্যারো। অ্যারোর আবার বিভিন্ন ডিরেকশন আছে, এখানে যে ডিরেকশনে সিলেক্ট করবা এটা ওই ডিরেকশনে হয়ে যাবে। মানে তুমি যা চাইবে তাই হয়ে যাচ্ছে। এই যে ড্র করছিলাম একটা কি লাইন, ফাইনালি এটা কি হয়ে গেল, একটা আরেকটা অবজেক্ট হয়ে গেছে। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। এটা হলো এই ধরনের, এটা দেখে সিম্পল একটা কিছু। এভাবে তুমি বিশাল বিশাল ডিজাইন করে ফেলতে পারবা এটা দিয়ে। এরপর হলো আমরা যেমন রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল এখানে স্টার সরাসরি আছে, স্টার, পলিগন, রেক্টেঙ্গেল এগুলো আছে। যেমন আমি এটা কি বানালাম, এটা রেক্টেঙ্গেল বানালাম। ও এখন এই ডট ডট কেন দেখাচ্ছে, এটা স্ট্রোক আমাকে চেঞ্জ করতে হবে। কি করতে হবে? স্ট্রোক চেঞ্জ করতে হবে। এটা স্ট্রোক চেঞ্জ করে এইটা উঠে দিতে হবে। বোঝা গেছে কি করতে হবে? বুঝো নাই? স্যার একটু আরেকবার দিয়ে দেখেন। ওকে, আমরা কন্ট্রোল জেড দিয়ে যাই। আমরা কি করব, একটা রেক্টেঙ্গেল তৈরি করব। রেক্টেঙ্গেলের জন্য এই যে এটা দিলাম, এটা রেক্টেঙ্গেল বানালাম। এখন এটা ড্যাশ লাইন দেখা যাচ্ছে, কি লাইন? ড্যাশ লাইন স্যার। ড্যাশ লাইন। তো ড্যাশ লাইন যেহেতু দেখা যাচ্ছে, আমি কি করব, এটা কিন্তু স্ট্রোক থেকে, এখানে স্ট্রোক প্রপার্টি আছে, ওই এই যে দেখতেছো না স্ট্রোক প্রপার্টি? জি স্যার। এই যে স্ট্রোক প্রপার্টিতে ক্লিক করব, এখানে ড্যাশ লাইন সিলেক্ট আছে, আমি এটা উঠাই দিব, হয়ে গেছে। বোঝা গেছে কথা? ওকে, এখন আমরা কি করব, এটা এখন আমি ওকে দিলে আরেকটা তৈরি হয়ে যাবে। আমি এটার বর্ডার ডিফারেন্ট কালারের দিব। এখানে এসে কি করে দিব, এই যে কালার প্লেট আছে, এগুলো কি কালার প্লেট। কালার প্লেট থেকে আমি যে কালারটা দিব ওই কালার দিয়ে যাব, করে দিই। তারপর আমাদের প্রফেশনাল ডিজাইন গুলো আসলে বিভিন্ন ধরনের একেবারে মানে চকমক হয়, একেবারে হয় না, উজ্জ্বল হয়। মনে করো এখানে একটা কর্নার লোগো আছে, এখানে একটা টেক্সট আছে। মনে করো আমি কি করলাম, এখানে একটা এলিপস বানিয়ে দিলাম। কি বানিয়ে দিলাম? অথবা আমি একটা জাতীয় পতাকা আঁকার ট্রাই করি। এটা সিম্পল একটা ডিজাইন। জাতীয় সার্কেলের ভিতরে কি থাকে? সবুজ আর লাল। কালার তো আসলে মনে থাকে না। এটা হলো আমার এখানে একটা দেখো, এটা হলো আমার বর্ডার কালার, এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমি এখান থেকে চেঞ্জ করে দিব, হয়ে গেছে। তুমি দেখছো এখানে দুইটা অবজেক্ট আছে কর্নারে, দেখছো না? এই যে যেটা মানে মাঝখানে কাটা আছে, এটা হচ্ছে কি আমার, এটা কি বর্ডার কালার। এটা হলো বর্ডার কালার। কোন বর্ডার? যে অবজেক্টটা সিলেক্ট থাকবে তার বর্ডার কালার। এখন আমার এই অবজেক্টে সিলেক্ট আছে, আমি এটা সিলেক্ট করলাম, কি হয়ে গেল, ওই অবজেক্টের বর্ডার কালার হয়ে গেল। আবার আমি যদি কি করলাম, সাপোজ এই অবজেক্টটা তৈরি করলাম, এই অবজেক্টটা সিলেক্ট করলাম, তাহলে আমি যদি এখন এর বর্ডার কালার চেঞ্জ করে দেব, কোনটা হলো? এটা হচ্ছে না, এটা যেটা সিলেক্ট আছে ওইটা। জি স্যার। এটা হচ্ছে। তারপর আমি এখন কি করব, সিলেক্ট আছে কোনটা, রেক্টেঙ্গেলটা আমার বাইরে, তো এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে এটা দিব। বোঝা গেছে কথা?
এখানে কালার প্লেটের মধ্যে আরো চমৎকার চমৎকার ডিজাইন আছে, দেখছো? ব্যাকগ্রাউন্ড কালার আমি জাস্ট সিলেক্ট করে দিলাম, এখানে কালার প্লেট থেকে বিভিন্ন ডিজাইনের ওই ডিজাইনটা বোঝা যাচ্ছে, ওই ডিজাইনটা বোঝা যাচ্ছে। এটা ওই ডিজাইনটা বোঝা যাচ্ছে। এতটুকু কি বোঝা গেছে কিছুটা? হুম, ওকে। আচ্ছা, তারপর তুমি এখানে, আমি এটাকে আর বড় করলাম, হ্যাঁ বড় করলাম, আমি এখানে একটা স্টার দিলাম। এটাকে যদি আমরা একটা কি করলাম, স্টার কোন জায়গায় ছিল, এই জায়গায় ছিল, এই জায়গায়। এখানে স্টারের সাধারণত কয়টা এস থাকে? হ্যাঁ, কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এস থাকে। কয়টা এস থাকে? পাঁচটা এস থাকে। 5টা, জি স্যার। পাঁচটা এস থাকে। তো এটা আমি এজ এর সংখ্যা কিন্তু বাড়াইতে পারি। কিভাবে বাড়াইতে পারি? এজ এর সংখ্যা আমরা কম বেশি করতে পারি। এই যে দেখো, আমি এখানে ক্লিক করতে সে কিন্তু এটা দেখাচ্ছে। কি করলাম? কয় পয়েন্টের এস হবে এটা? আমি এটা বললাম 7 পয়েন্টের, মানে 7টা পয়েন্ট থাকে। সিলেক্ট করে আমি এটাকে এইভাবে রিমুভ করতে পারি। বোঝা গেছে কি করলাম? আমি বলছি কি, আমাদের সাধারণত একটা স্টারে 5টা পয়েন্ট থাকে। হ্যাঁ, তো এটাকে আমি কম বেশি করতে পারি। কম বেশি কিভাবে করবো? এই যে এখানে এসে আমি যদি এটা 3 দিই, একটা কি হয়ে গেল, এটা ত্রিভুজ হয়ে গেল। ত্রিভুজ হয়ে গেল। আমি যদি 4 দিলে কি হয় দেখি, এটা 4 দিলাম, এই যে, তারপর আমি এটা 5 দিলাম। তো এইভাবে আমার যত পয়েন্টের কি লাগবে, এরো লাগবে। স্যার যদি 20-30টা দেই হ্যাঁ, তাহলে? দেওয়া যাবে, যাবে। সেক্ষেত্রে একটু ইজি বিজি হয়ে যাবে। এই যে, ও, মানে তোমার অবজেক্টটা যেভাবে দরকার তুমি এভাবে এটা করতে পারো। মানে এখানে তো ফিচার আছে, এটা বলার মতো। জি স্যার। বুঝা গেছে? মানে এটাও জি একটা স্যার। একদম মোটামুটি ডিজাইন হয়ে গেছে। তুমি যদি এখানে একটা টেক্সট লিখে দাও, এখানে তো বুঝে, এখানে একটা আমি এটা টেক্সট লিখে দিলাম। তুমি যদি এখানে একটা টেক্সট লিখে দিলে কিন্তু একটা কিছু হয়ে যাবে আর কি। হয়ে যাবে। এরপরে হলো, স্যার এখানে ইমেজ অ্যাড করব কিভাবে, যদি একটা ইমেজ অ্যাড করতে চাই? যাবে তাহলে কেন, ওপেন। আমরা একটা ইমেজ সিলেক্ট করি। এটা কিন্তু একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, এই যে কন্ট্রোল বি দিলে চলে আসছে ইমেজ।
হ্যাঁ বুঝা গেছে কি করছি আমরা? এই যে এইভাবে করে তুমি এটাকে রিসাইজ করে নিতে পারো। কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড আছে এই জন্য কিন্তু অড দেখা যাচ্ছে, অড দেখা যাচ্ছে না। আমি যদি ব্যাকগ্রাউন্ডটা যদি রিমুভ করে দিলে এটা আর সুন্দর দেখা যাবে। ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকার কারণে এটা কি দেখাচ্ছে, একটা অড দেখা যাচ্ছে না? কথা বলে না কেন? জি স্যার। ব্যাকগ্রাউন্ড থাকার কারণে এটা একটু অড দেখা যাচ্ছে। তো এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব? ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ওয়েটা কি জানা আছে? এটা আমি যদি মাস্ক করলে, হ্যাঁ ক্লিপিং মাস্ক করলে যায়। হ্যাঁ গ্লিপিং মাস্ক করলেও চলে যায়। তারপর হচ্ছে এটা আমরা ফটোশপ থেকেও পারি, ওখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার টুল আছে, ওই টুলে নিয়ে গেলে এটা ক্লিক করলে জাস্ট ব্যাকগ্রাউন্ড মুছে যায়। বোঝা গেছে কথা? স্যার ওটা একটু দেখানো যাবে? যাবে যাবে না কেন, অবশ্যই যাবে। এই যে আমি ফটোশপ বের করলাম, একটু ফটোশপটা ওপেন করে আমি দেখাচ্ছি। যেমন আমি এটা ওপেন করলাম, ব্রাউজ না, হ্যাঁ ওকে। এই যে এখানে একটা দেখছে এই টুলটা আছে, এটা দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ড মুছে যাবে। মুছে গেছে না? স্যার কোন টুলটা? ইয়া ব্যাকগ্রাউন্ড রিমুভার টুলটা। এই যে দেখো এখানে টুল আছে, ম্যাজিক ইরেজার টুল। এটাতে আসবো, এই ডিলিট করবো, ব্যাকগ্রাউন্ড মুছে যাবে। এখন তো এই দেখো ট্যাক্স এর ভিতরে রয়ে গেছে না? হ্যাঁ এখন এগুলো আমি রিমুভ করে দিব, কিন্তু যখন ছোট হবে কিন্তু আর রিমুভ করা যায় না, সেক্ষেত্রে ডিলিট হয়ে যায়। যেমন এগুলো হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। যদি না যেত তখন আমরা কি করতাম? সেক্ষেত্রে কি করতাম? সাপোজ এটা এখন এগুলো রয়ে গেছে, এগুলো আমরা কন্ট্রোল প্লাস দিয়ে চেপে ধরে বড় করব। হ্যাঁ বড় করলে প্লেসটা বড় হয়ে যাচ্ছে না? কিন্তু আমার এটা তো ছোট হয়ে আছে, আমি এখন এটা অ্যাপ্লাই করতে পারবো। জি স্যার। বুঝছো বুদ্ধিটা? জি স্যার। মানে কি করবো, এখানে কন্ট্রোল চেপে ধরে প্লাস জুম করব, জুম আউট মানে জুম আউট করব। সেক্ষেত্রে জাস্ট আমি এই জায়গায় অ্যাপ্লাই করলে সে ওটা ডিলিট করে দেবে। এই যে এগুলো আসলে হ্যাঁ এখন চেপে ধরে ইলাস্ট্রেটরে পেস্ট করলে হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে।
তারপর এখানে ইমেজ রিসাইজের ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখবা, সেটা হলো এখানে একটা আসপেক্ট রেশিও আছে। ইমেজের কি আছে? একটা আসপেক্ট রেশিও। আসপেক্ট রেশিও মানে হলো এটা একটা টার্ম, এটা হচ্ছে উইড কত হলে হাইট কত, মানে উইড 100 এর জন্য হাইট কত হলে ইমেজটা রেজুলেশন নষ্ট হবে না, এটাকে আসপেক্ট রেশিও বলে। যেমন এটার জন্য এখানে রেস্ট্রিকশন রুল আছে। যেমন আমি যদি ইমেজ সাইজের মধ্যে যদি এখানে আসি, দেখো এখানে একটা লগ সিস্টেম আছে না? আমি ক্লিক করলাম, এখন লগ অ্যাপ্লাই হলো। যেমন আমি উইডথ দিলাম 100, সে অটো হাইট নিয়ে নিবে যাতে ইমেজের রেজুলেশন নষ্ট না হয়। হাইট অটোমেটিক চলে আসতেছে না? জি স্যার। হ্যাঁ, এগুলো কিন্তু তোমরা যখন রিসাইজ করবে কোন একটা জিনিস, মানে মন মতো দিবা না। মন মতো দিলে দেখা যাবে তোমার ইমেজের রেজুলেশন নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কি করবা? এখানে এই যে রেস্ট্রিকশন রুল এগুলো অ্যাপ্লাই করবা, আসপেক্ট রেশিও যাতে ঠিক থাকে। মানে এটাকে এই দেখো আসপেক্ট রেশিও এখানে উঠছে না লাগা? জি স্যার। ব্লকের মধ্যে কি আসছে? চলে গেছে স্যার। একটু ওয়েট করে আসবে। এই যে ডু নট কনস্ট্রেন আসপেক্ট রেশিও। আসপেক্ট রেশিও মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমার উইডথ কত হলে, মানে উইডথ কতর সাথে হাইট কত হলে আমার ইমেজটা রেজুলেশন নষ্ট হবে না, ওইটা হলো আসপেক্ট রেশিও। এই জন্য আমি এখানে দিব উইডথটা দিব, হাইটটা সে অটোমেটিক নিয়ে নেবে, অথবা আমি হাইট দিব সে উইডথ অটোমেটিক নিয়ে নেবে। ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার পয়েন্ট? স্যার এটা আরেকবার দেখ। দাঁড়াবো না, আমরা কি করলাম? ইমেজটা ইম্পোর্ট করলাম। এটা যদিও ইলাস্ট্রেটরের, এটা মানে ফটোশপের, এটা আমরা ডিলিট করে দিই। এখন হোয়াইট ব্যাকগ্রাউন্ড একেবারে চলে গেছে, জাস্ট টেক্সটটা রয়ে গেছে আমার। এখন আমি ইমেজটা কি করব? রিসাইজ করব। রিসাইজ করার সময় আমাকে মাথায় রাখতে হবে ইমেজের রেজুলেশন যাতে নষ্ট না হয়। তা আমরা তো মনে করি এটা ক্যালকুলেশন জানি না, ইমেজের ক্যালকুলেশন উইডথ কত হলে, উইডথ কতর সাথে হাইট কত হলে এটা রেজুলেশন নষ্ট হবে না, সেটা তো আমি জানি না। হুম, বুঝা গেছে কথা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এটা আমরা করলাম, এখানে দিলাম হচ্ছে আমি এটা 80 দিয়েছি। কত? 80 দিয়েছি। ওকে, এই যে আমার এটা ইমেজের সাইজ হয়ে গেল, বসাই দিলাম। এটা এখন পিএসডি ফটোশপ, এটা পিএসডি নামে সেভ হয়, ফটোশপ ডকুমেন্ট। পিএসডি মানে হলো কি? ফটোশপ ডকুমেন্ট। ফটোশপ ডকুমেন্ট। কথা ক্লিয়ার? ওকে, আমরা এটাকে জি এখন স্যার। পিএনজি তে নিয়ে যাব। পিএনজি মানে হলো, পিএনজি ইমেজের একটা বৈশিষ্ট্য, এটা ব্যাকগ্রাউন্ড থাকে। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড থাকে, আমি সেভ করলে এখন এটা পিএনজি। এখন আমি, তুমি এবার ইলাস্ট্রেটরে আসো, ইলাস্ট্রেটর এটা ওপেন করো, অথবা ওখান থেকে কপি করে পেস্ট করলেও হইতো। আমরা এটা ওপেন করবো এখান থেকে। কোনটা? এটা জেপিজি, আমরা কোনটা করছিলাম? পিএন, এটা এটা কপি করে জাস্ট বসালাম, জাস্ট কিটা আসছে, টেক্সট আসছে, কিন্তু এটা টেক্সটটা ব্ল্যাক হওয়ার কারণে অত ভালো দেখা যাচ্ছে। টেক্সটটা যদি হোয়াইট হতো, হোয়াইট হলে এখানে কি হতো? এটা আরো ভালো দেখা যেত না? জি স্যার, ফুটে উঠতো। পুরো উঠতো। তো এগুলো ডিজাইন করার সময় মাথা রাখতে হবে, এই আর কি। তো এখন কিন্তু হয়তো লেখাটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু যেটা সাদা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছিল, অর দেখা যাচ্ছিল, ওটা কিন্তু নাই। ক্লিয়ার কথা? জি স্যার। Okay. এগুলো আসলে খুব সহজ, শুধু প্র্যাকটিস করতে হবে, শুধু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে।
শুধু প্র্যাকটিস। এখানে থিওরি, এখানে থিওরি আসলে থিওরি জানাচ্ছি কি মূলত কাজ তুমি যত জানবা তত এখানে শিখবা আর কি। তো লিখতে দিলে সমস্যা হয় স্যার। হ্যাঁ তো এগুলো যখন আপনি মানে প্রশ্ন করেন তখন স্যার বুঝি না কেমনে লিখবো, ওইটা হচ্ছে সমস্যা। ওই যে প্র্যাকটিস এগুলো মানে সমস্যা না এক লাইনে এগুলো। লিখবো নাকি অনেক লাইনে লিখবো বুঝি না তখন, মানে এটা বুঝতে যা পারি না যে কিভাবে সেটা গুছিয়ে লিখবো। এখানে কথা হলো, সাপোজ আমি তোমাকে ফিক্সটা দিলাম, আমাকে কোশ্চেন দিলাম এই ফিক্সটা ড্র করো, এটা এই জিনিসটা অনেকে অনেকভাবে ড্র করতে পারে, যে যেভাবে ড্র করবে সবই কারেক্ট কিন্তু আমি শুধু এইভাবে করছি, এইভাবে করতে হবে নট নেসার। কিন্তু এই ডিজাইনটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করে, আমিও অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করে করছি, তুমিও যদি করো দেখা যাবে এটা অ্যানাদার ওয়েতে তুমি করে ফেলতে পারবে। স্যার প্রশ্নের মধ্যে যে মানে আসে যে এমএস ওয়ার্ড দিয়ে এটা তৈরি করে দেখাও বা ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করে দেখাও, তো ওইখানে খাতার মধ্যে কিভাবে এটা ইয়া করবো? স্টেপগুলো কলম লিখবা, স্টেপগুলো লিখবা, বুঝো আর নাই? চিত্র, জি স্যার, চিত্র হলো মনে করো এখন তো অ্যাসাইনমেন্ট হচ্ছে, সবগুলো অ্যাসাইনমেন্ট হচ্ছে না, অ্যাসাইনমেন্টে কি করলা তুমি আজ ফটোশপে ইলাস্ট্রেটর ডিজাইন করলা, যা ছবি উঠাই খাতার সাথে এটা পেস্ট করে দিয়ে দিলা, তুমি কিভাবে একটা ওয়ার্ডের মধ্যে ছবি অ্যাড করতে এটা তুমি তো জানতেছো, এখন জানছো না? জি স্যার। অ্যাটাচ করে দিয়ে দেবা, তারপর স্টেপ গুলো লিখবা, স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3। ও খুব সুন্দর answer। জি স্যার, বুঝতে পারছি। কথা কি বোঝা গেছে? জাস্ট এখানে ড্র করবা, ড্র করে ছবি উঠাবা অথবা একটা স্ক্রিনশট নিয়ে নেবা, এই যে স্ক্রিনশট নিয়ে নিবা, স্ক্রিনশট নিয়ে খাতার মধ্যে বসা দিবা। তুমি এটা আগে দেখলে আগে জানতাম তো স্যার, হ্যাঁ? করতাম স্যার। স্যার কম্পিউটার এটা আগে কিভাবে সেমিস্টারে জানলে করতাম screenshot নেয়, স্যার। স্যার? বুঝি নাই? স্যার ল্যাপটপে কিভাবে স্ক্রিনশট নেয়? এই স্ক্রিনশট একটা সফটওয়্যার আছে তো, এই লাইট শট, ও ছোট্ট একটা সফটওয়্যার আছে লাইট শট, এটা এটা ডাউনলোড করতে হবে। হ্যাঁ এটা সিম্পল একটা সফটওয়্যার, 2-3 MB। এটা দিয়ে ক্লিক করলে প্রিন্ট স্ক্রিন দিলে তোমাকে স্ক্রিনশটের অপশন চলে আসে, এই যে এটা এভাবে স্ক্রিনশট নিয়ে খাতার মধ্যে বসাই দিবা, খাতার মধ্যে বসাই দিয়ে এবার স্টেপ গুলো লিখবা, স্টেপ 1 2 3 শেষ। বোঝা গেছে? বুঝছো? জি স্যার। খুব সহজ এগুলো হলো, মানে রিকোয়েস্ট হলো এখন 15-20 হাজার টাকা দিয়ে তুমি একটা ডেস্কটপ কিনে ফেলতে পারো, ল্যাপটপ 30,000 টাকা দিয়ে ভালো ল্যাপটপ পাওয়া যায়, 20,000 টাকা দিলে ভালো ডেস্কটপ পাওয়া যায়, ডেস্কটপ এগুলো দাও, এগুলো করো, মানে এগুলো হলো তোমার জীবনের জন্য, লাইফের জন্য খুব নেসেসারি একেবারে, এগুলো বলার অপেক্ষা রাখে না, কি পরিমাণ তোমাকে উপকার করবে। না হয় সারা জীবন এগুলো তুমি যদি না জানো, সারা জীবন মানুষের পিছনে পিছনে দৌড়ে যাও, তারপর এটা তোমার একটা আর্নিং এর একটা সোর্স হবে না, তুমি যদি এটা ভালো মতো পারো। ঠিক আছে? জি স্যার। তারপর এটা তো আমরা করলাম, হ্যাঁ, আর তুমি যদি কপি পেস্ট যদি মারো, কপি পেস্ট এখানে অভাব নাই টুলের। এই দেখেন সাধারণত ডিজাইনাররা কি করে, ডিজাইনাররা কি করে, যারা প্রফেশনাল ডিজাইনার এরা কিছু ডিজাইন যেমন করে রাখে, যেমন আমার এখানে কিছু ডিজাইন আছে মেবি থাকার কথা, কিছু ডিজাইন থাকার কথা, যেমন এটা একটা লোগো, এই লোগোটা, হ্যাঁ এই লোগোটা, এই লোগোটা মানে একজনের জন্য বানানো হয়েছিল, এটা কি একটা ওয়ার্ড আর কি এখানে, হ্যাঁ এটা কিন্তু পুরোটা মুভ হচ্ছে কেন, কারণ এখানে গ্রুপিং করা আছে। গ্রুপিং মানে হলো, গ্রুপিং মানে হচ্ছে সাপোজ আমি এখন এটাও সরতেছে, এটাও সরতেছে, সবগুলো সরতেছে, সরতেছে না, আমি চাচ্ছি এখন পুরোটা একটা অবজেক্ট, পুরোটা কি, হ্যাঁ পুরোটা অবজেক্ট, এজন্য আমি এটা গ্রুপ করে দিব, গ্রুপ করার জন্য এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার জন্য সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, গ্রুপ, এখন গ্রুপ দিলে আসলে এখন পুরোটা একটা হয়ে গেছে, দেখো সবগুলো একসাথে যাচ্ছে, সবগুলো, বুঝছো এটা গ্রুপিংটা কি?
এই কথা আছে, তোমরা আছো? জি স্যার, বুঝা গেছে। গ্রুপিং কি বুঝে গেছে? জি স্যার, হ্যাঁ, বুঝছি স্যার। গ্রুপিংটা কি তাহলে? বলো। গ্রুপিংটা হচ্ছে আমার ডিজাইনের মধ্যে মাল্টিপল অবজেক্ট থাকবে। মাল্টিপল অবজেক্ট, অবজেক্ট মানে কি, এখানে রেক্টাঙ্গেল একটা অবজেক্ট, সার্কেল এটা একটা অবজেক্ট, এলোগোর একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। এখন আমি যদি গ্রুপিং যদি না থাকে, সেক্ষেত্রে তোমার ডিজাইন কিন্তু ভেঙে যাবে, নড়ে যেতে পারে, এনিওয়ে কোনো কারণে সরে যেতে পারে অবজেক্ট, জি স্যার। এজন্য সরে যেতে পারে, এজন্য তোমাকে এটা গ্রুপিং করে রাখতে হবে যাতে সবগুলো মিলে একটা অবজেক্ট হয়ে যায়। এটার জন্য কি করতে হয়, প্রথমে পুরোটা সিলেক্ট করতে হয়, সিলেক্ট করার পর এই যে গ্রুপ। বুঝা গেছে কথা? এটা তো এই ডিজাইনটা তো এখন গ্রুপিং করা আছে। ও গ্রুপিং করা নাই, যেমন দেখো এটা কিন্তু একটা পার্ট, এই যেমন দেখো সরে যাচ্ছে না এখন, হ্যাঁ জি স্যার। জি স্যার। এটা তো এটা সরে যাচ্ছে, তুমি জাস্ট আমি এটা ডিজাইন করা হয়েছে মানে কিছু অবজেক্ট দিয়ে, তো এটাকে তুমি এখানে বাড়াইতে কমাইতে পারো, এখানে এই যে এটা বড় করতে পারো, ছোট করতে পারো, ফাইনাল একটা ক্রিয়েটিভ লুক নিয়ে আসা হয়েছে আর কি এটা। তারপর আমি ব্যানার যদি আরেকটা দেখাই, একটু সেম ডিজাইন, তুমি অনলাইনে সার্চ দাও অ্যাডোবি ইলাস্ট্রেটর ফ্রি ডিজাইন, এরকম দিলে অভাব নাই, চলে আসবে। তারপর তুমি শিখার জন্য মূলত এরকম টেমপ্লেট গুলো পারফেক্ট, এখানে টেমপ্লেটের অভাব নাই। সাপোজ এই টেমপ্লেটটা না, ডাউনলোড, তুমি শিখার জন্য এরকম একটা ডিজাইন আগে দেখবা, বেসিক অপারেশন গুলো তো জানো, তুমি কি জানো সবগুলো টুলের অপারেশন জানো, এখন তোমার দরকার হচ্ছে রিয়েল লাইফের কাজ। রিয়েল লাইফের কাজ করার জন্য যেটা করতে হবে মূলত, কি ডাউনলোড হয়েছে এটা, ডাউনলোড হয় না। ও হয়েছে, এটা একটু হোক। এটা ইপিএস, তারপর এটা জেডিজিও দেওয়া আছে। এখন আমরা এটাকে ওপেন করব, এটা একটা মূলত ডিজাইন, দেখো এটা কি একটা ডিজাইন, এটা কি দিয়ে করা, ইলাস্ট্রেটর দিয়ে করা, এই যে
চলে যাচ্ছে না? হ্যাঁ, তো এখন তুমি সব এগুলো টুল সবগুলো জানো, টেক্সট টুলে জানো, কাজ জানো। এখানে কি বিভিন্ন অবজেক্ট দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে। এই যে ব্যাকগ্রাউন্ড গুলো তৈরি করা হয়েছে বিভিন্ন অ্যাঙ্গেলে টেনে, এগুলো করা হয়েছে। এখানে আইকন বসানো হয়েছে এই জায়গায়, এটা একটু বড় করো। যেমন দেখো, এগুলো আইকন দিয়ে এই ব্যাকগ্রাউন্ড কালারিং করে করে এগুলো করা হয়েছে এখানে। ক্লিয়ার কথা? এখন কথা হচ্ছে এখানে আনগ্রুপ করতে হবে, এই যেখানে আনগ্রুপ করতে হবে। কথা ক্লিয়ার? এরকম অনলাইনে ডিজাইনের অভাব নাই। তুমি শেখার জন্য কি করবা, এরকম কিছু ওখান থেকে নিবা, নিয়ে কিভাবে কাজগুলো করে এগুলো। সাধারণত ডিজাইনাররা, দোকানওয়ালারা কি করে, এরকম কিছু টেমপ্লেট এরা বসায় রাখে এদের পিসিতে থাকে, আর ওখান থেকে বের করে মডিফাই করে ইনস্ট্যান্ট ডেলিভারি দিয়ে। বোঝা গেছে কথা? জি স্যার। ওকে, তো আজকে এতটুকু। আমরা আগামী ক্লাসে একটা হোমওয়ার্ক নিব। এটা হোমওয়ার্কটা হলো একটা জাতীয় পতাকা ড্র করে নিয়ে আসবো সব বাংলাদেশে। পারবো না? বলো। আমাদের তো হোমওয়ার্ক একটা এমনিতে পেন্ডিং আছে, ওইটা শেষ হয়ে গেলে আর একটা দিলে ভালো হয় আর কি। ওকে ওকে, ঠিক আছে। তো আমরা আজকে যেটা দেখবো বেসিক টুল, এগুলো আগামী ক্লাসে তোমরা এই টুল গুলো পড়ে আসবা, মানে অনলাইন থেকে কোন টুলের কি কাজ, কোন টুলের কি কাজ। আগামী ক্লাসে আমরা একটা ভালো ডিজাইন দেখবো আর কি। হ্যাঁ, ঠিক আছে। তোমাদের কাজগুলো বাসা থেকে, এই যে এখানে অনেকগুলো টুলের বর্ণনা আছে, কোনটার কি কাজ, ব্লারের কি কাজ, এগুলোর কি কাজ, এগুলো স্পেসিফিক কাজ আছে সবগুলোর। এই জন্য তোমরা যদি একটু পড়ে আসলে আমার জন্য সুবিধা আর কি। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। ওকে, মানে আগামী যে অ্যাসাইনমেন্ট যেটা আছে, এটার পরের অ্যাসাইনমেন্ট হবে একটা ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করা। এক একজন এক এক দেশের, কেউ বাংলাদেশের করবে, কেউ জাপানের করবে, কেউ সহজগুলো আমেরিকার, এগুলো করতে ঝামেলা আছে একটু, ডিজাইন একটু বেশি, তো সিম্পল সিম্পল ডিজাইন যেগুলোতে, যেমন বাংলাদেশের ওখানে শুধু দুইটা অবজেক্ট, একটা হলো সার্কেল আছে আর একটা রেক্টেঙ্গেল আছে। জাপানের একটু সার্কেল আছে, রেক্টেঙ্গেল আছে, মানে এরকম কিছু যেগুলো ইজি, ওগুলো এক একজন এক এক রকম বানাই নিয়ে আসবে। ঠিক আছে। ওকে, আজকে এতটুকু আর কি। হ্যাঁ।